হ্যালো, ওয়েলকাম, নমস্কার সবাইকে। তো আমাদের যে পলিটির সেশন চলছিল তার আজকে সেট 6 নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ইন হুইচ ইয়ার ডিড দ্য ঝাড়খণ্ড কেম ইনটু এক্সিস্টেন্স, অর্থাৎ কোন বছর ঝাড়খণ্ড আমাদের এক্সিস্টেন্সে এসেছিল? 1998, 1999, 2000 এবং 2001 এখানে অপশনে দেওয়া আছে। তো এখানে অ্যান্সার হবে 2000। ঠিক আছে, অর্থাৎ 2000 সালের আমরা যদি দেখি 15 নভেম্বর, 15 নভেম্বর হচ্ছে আমাদের ঝাড়খণ্ড এক্সিস্টেন্সে এসেছিল। কোথা থেকে? বিহার থেকে। বিহার রিঅর্গানাইজেশন যে অ্যাক্ট, বিহার রিঅর্গানাইজেশন অ্যাক্ট, বিহার রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে এই ঝাড়খণ্ড স্টেটটা আমাদের এক্সিস্টেন্সে এসেছিল বিহার থেকে। আচ্ছা, 2000 সালে আরো দুটো স্টেট এসেছে। আমি যদি দেখি 2000 সালের এই নভেম্বর মাসেই, 1 নভেম্বর, ঠিক আছে, 1 নভেম্বর যদি দেখি তাহলে আমাদের ইন্ডিয়ার মাঝখানে, অর্থাৎ মধ্যপ্রদেশ যে স্টেটটা আছে, মধ্যপ্রদেশ, সেই মধ্যপ্রদেশ ভেঙে কি হয়, ছত্তিশগড় বলে একটা স্টেটের সৃষ্টি হয়। ঠিক আছে, ছত্তিশগড় বলে একটা স্টেট তৈরি হয়। আর একটা জিনিস কি হয় না, এই 2000 সালেরই 9th নভেম্বর, 9th নভেম্বর কি হয়েছে না, আমাদের উত্তরপ্রদেশ যে স্টেটটা আছে, উত্তরপ্রদেশ, এই স্টেটটা থেকে ভেঙে কি হয়, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড স্টেট হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে জেনে রাখা ভালো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই উত্তরপ্রদেশের নাম কিন্তু প্রথমে উত্তরপ্রদেশ ছিল না। 1950-তে ফার্স্ট কোন স্টেটের যদি নাম চেঞ্জ হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। এর আগে নাম কি ছিল তাহলে? আগে নাম ছিল ইউনাইটেড প্রভিন্স, নট ইউনাইটেড কিংডম। ঠিক আছে, আবার লন্ডন চলে যাও না, কলকাতাকে লন্ডন ভাবে। ঠিক আছে, ইউনাইটেড প্রভিন্স, অর্থাৎ ইউনাইটেড প্রভিন্সের 1950 সালে নাম চেঞ্জ হয় উত্তরপ্রদেশ। সেম ভাবে 2000 সালে যখন উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড হয়, তখন কিন্তু এর নাম উত্তরাখণ্ড ছিল না, এর নাম ছিল হচ্ছে, আমি যদি দেই এইভাবে, 2000 সাল, 2000 সালে এর নাম ছিল হচ্ছে উত্তরাঞ্চল, উত্তরাঞ্চল। ঠিক আছে, এই নামটা কবে চেঞ্জ হয়? এটা হচ্ছে চেঞ্জ হয় 2006 সালে। তো 2006 সালে এটা হয় উত্তরাখণ্ড। ঠিক আছে, 2006 সালে আরো একটা নাম চেঞ্জ হয়, পন্ডিচেরি। পন্ডিচেরির নাম চেঞ্জ হয়েছিল পুদুচেরি। ঠিক আছে, এটাও হচ্ছে আমাদের 2000 সালে, পুডুচেরি, এই নামটা হয় 2000 সালে। আর একটা নাম চেঞ্জ যদি জেনে রাখো, সেটা হচ্ছে ওডিশা। এই নামটা হচ্ছে 2011 সালে চেঞ্জ হয়েছে, একটু জেনে রাখতে পারো। ঠিক আছে, ওড়িশা নামটা। সিকিম ওয়াজ মেড অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সিকিম আমাদের ইন্টিগ্রাল পার্ট হয়? সিকিমের নিজস্ব একটা গল্প আছে। ঠিক আছে, 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা হয়। এটা আমি যদি দেখি 1975, ঠিক আছে, 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 এর মাধ্যমে এটা হয়। কিন্তু সিকিমের নিজস্ব একটা গল্প আছে। কিরকম গল্প না, সিকিম যখন আমাদের আগে 1947-এর আগে একটা ইন্টিগ্রেটেড পার্ট ছিল ইন্ডিয়ায়, 1947 সাল যখন হয়, তখন সিকিম হচ্ছে কিভাবে থাকতো, সিকিম হচ্ছে চগিয়ালদের, চগিয়াল বলে একটা ডাইনেস্টি ছিল, সেই চগিয়াল ডাইনেস্টির রুলাররা এখানে রাজত্ব করতো। ঠিক আছে, চগিয়াল বলে একটা ডাইনেস্টি ছিল যার রাজারা এখানে রাজত্ব করতো। ঠিক আছে, তো 1947 সালে সিকিম কি হলো না, 1947 সালে সিকিম হয়ে গেল ইন্ডিয়ান প্রিন্সিপাল স্টেট রুলড বাই চগিয়াল ডাইনেস্টি, ইন্ডিয়ান প্রিন্সিপাল স্টেট ruled by চগিয়াল ডাইনেস্টি। ঠিক আছে, তো চগিয়াল ডাইনেস্টির আন্ডারে এটা হচ্ছে রুল করতো। তারপরে, সরি, এটা একটু ভুল বললাম, ফার্স্টে যখন এটা ইন্টিগ্রেটেড ইন্ডিয়ার পার্ট ছিল, মানে এটা 1947-এর আগে আমি বললাম ইন্ডিয়ান প্রিন্সিপাল স্টেট রুল বাই চগিয়াল ডাইনেস্টি ছিল। 1947 সালে এটা কি হলো, 1947-এ এটা হয়ে গেল প্রোটেক্টেড স্টেট অফ ইন্ডিয়া। প্রোটেক্টেড স্টেট মানে কি,
প্রোটেক্টেড স্টেট মানে হচ্ছে সেই স্টেট যাকে যা রেসপন্সিবিলিটি অফ ডিফেন্স অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে থাকবে, বাকি সবকিছু ওর যে অ্যাফেয়ার্স সেই সব অ্যাফেয়ার্স হচ্ছে ওরা নিজেরা কন্ট্রোল করবে, অর্থাৎ চোগিয়াল ডাইনেস্টি যে রুলাররা ওরা কন্ট্রোল করবে। শুধুমাত্র ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা হস্তক্ষেপ করতে পারি। এবার এলো 1974 সাল, 1974। 1974-এ এলো 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ। 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সিকিমকে একটা নতুন স্টেট এর মর্যাদা দেওয়া হলো, সেটা হচ্ছে অ্যাসোসিয়েট স্টেট। অ্যাসোসিয়েট স্টেট আন্ডার আর্টিকেল যদি আমি বলি, একটা নতুন আর্টিকেল এলো, তার নাম হচ্ছে 2A। 1974 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সিকিমকে কি স্ট্যাটাস দেওয়া হলো? অ্যাসোসিয়েট স্টেট অফ ইন্ডিয়া। এবং একটা নতুন আর্টিকেলও এখানে অ্যাড করা হলো, সেটা হচ্ছে আর্টিকেল 2A। এবং তারপরেই এখানে রেফারেন্ডাম হয়। রেফারেন্ডাম কথার অর্থ হচ্ছে পাবলিক ভোটিং। ঠিক আছে, পাবলিক ভোটিং হয়। এবং পাবলিক ভোটিং এর মাধ্যমে দেখা গেল সিকিমের যারা মানুষজন তারা ইন্ডিয়ার সঙ্গে থাকতে চাইছে, তারা চোগিয়ালদের আন্ডারে থাকতে চাইছে না। তখন 1975 36th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সিকিমকে ফুল ফ্লেজ স্টেট হিসেবে ঘোষণা করা হলো, আফটার রেফারেন্ডাম কিন্তু এটা, ঠিক আছে। অর্থাৎ পাবলিক ভোটিং এর পরে সিকিমকে এই 36th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি করা হলো? ফুল ফ্লেজ স্টেট হিসেবে গ্রহণ করা হলো। তাহলে গল্পটা আমরা কি জানলাম? সিকিম সবসময় একটা কনফ্লিক্টেড এরিয়া আগে থেকেই ছিল, চোগিয়াল ডাইনেস্টির আন্ডারে এরা রুল করতো। ইন্ডিয়ান প্রিন্সিপাল স্টেট রুল বাই চোগিয়াল ডাইনেস্টি স্বাধীনতার আগে এই স্ট্যাটাসটা ছিল। 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, তখন প্রোটেক্টেড স্টেট হিসেবে সিকিম ইন্ডিয়ার সঙ্গে জয়েন করলো, যেখানে ওরা স্বাধীনভাবে সবকিছু পরিচালনা করতে পারবে। শুধুমাত্র ওদের ডিফেন্সের ক্ষেত্রে, ডিফেন্স এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমাদের উপর নির্ভরশীল থাকবে, ঠিক আছে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমাদের উপর নির্ভরশীল থাকবে। তারপরে এলো 1974, যেখানে 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো। সেখানে একটা নতুন স্টেটের কনসেপ্ট এলো, যেটা হচ্ছে অ্যাসোসিয়েট স্টেট অফ ইন্ডিয়া। এবং সিকিমকে দেওয়া হলো এই অ্যাসোসিয়েট স্টেট অফ ইন্ডিয়া স্ট্যাটাস, যেটা হচ্ছে আর্টিকেল 2A এর মাধ্যমে। তারপরে পরের বছর রেফারেন্ডাম করানো হলো, অর্থাৎ পাবলিক ভোটিং করানো হলো, যেখানে মানুষ আর চোগিয়ালদের রাজত্ব পছন্দ করছে না। তখন চোগিয়াল ডাইনেস্টির ধ্বংস করে ফুল ফ্লেজ স্টেটের মর্যাদা দেওয়া হলো 36th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। বাকি অ্যাক্ট গুলোর মধ্যে আমি যদি দেখি, এই 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। তো 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি কি হয়েছে আমরা একটু দেখে নিই। 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটার মাধ্যমে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সোশিয়ালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই তিনটে টার্মকে আমাদের প্রিয়াম্বলে জায়গা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর। এটাকে অ্যাড করা হয়েছে আন্ডার পার্ট 4A। এবং আর্টিকেল যদি ধরি, আর্টিকেল আমাদের হচ্ছে 51A, ঠিক আছে। এইটার আন্ডারে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস কে অ্যাড করা হয়েছে। এই ফান্ডামেন্টাল ডিউটিস যখন ফার্স্ট অ্যাড হয় এই 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, তখন কিন্তু আমাদের 10টা ফান্ডামেন্টাল রাইটস ছিল, ঠিক আছে। পরে এটা 11 হয় কত সালে? না, সেটা হচ্ছে 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে সোশ্যালি সেকুলার ইন্টিগ্রিটি এবং ফান্ডামেন্টাল ডিউটিস, এই যে জায়গাটা পুরোটা অ্যাড করা হয়েছে, এই জন্য এই 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 কে একটা স্ট্যাটাস দেওয়া হয়, যাকে বলা হচ্ছে হচ্ছে আমাদের মিনি কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন, ঠিক আছে। মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে এটাকে। আর এটা অ্যাড করা হয়েছে 2002 সালে, ঠিক আছে। এইটুকু জেনে রাখো। আচ্ছা, এরপরে যাচ্ছি। দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ইজ ক্রিয়েটেড
বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি অর্থাৎ এনসিটি দিল্লি বলা হয় এটাকে। এটা করা হয় হচ্ছে আমাদের 69 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991 এর মাধ্যমে। আচ্ছা, 71st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা দেখতে পাচ্ছি, ইম্পর্টেন্ট গুলো আমি মেনলি বলছি, বাকিগুলো এতটা ইম্পর্টেন্ট নয়। 71st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হয়েছিল হচ্ছে 1992 তে, ঠিক আছে, 1992। তো এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে আমাদের নেপালি, কোঙ্কনি এবং মণিপুরি এই তিনটে ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয় আমাদের এইট শিডিউলে, ঠিক আছে। ফার্স্টে এইট শিডিউলে আমাদের কটা ল্যাঙ্গুয়েজ ছিল না, 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে। এর আগে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের 21st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967-এ ফার্স্ট যদি 14-র পরে 15 নম্বর ভাষা যদি অ্যাড করা হয়, বলা হয় সেটা হচ্ছে সিন্ধি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো 92nd অর্থাৎ 92তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটা হয়েছে আমাদের 2003 সালে। এখানে বোডো, ডোগরি, সান্থালি এবং মৈথিলি এই চারটে ভাষাকে অ্যাড করা হচ্ছে। তাহলে 14টা হচ্ছে ফার্স্ট ছিল যখন 1950-তে আমাদের কনস্টিটিউশন এনাক্টমেন্ট হয়, 26 জানুয়ারি 1950-তে। তারপরে হচ্ছে 15 নম্বর সিন্ধি অ্যাড হলো। তারপরে দেখলাম নেপালি, কোঙ্কনি, মণিপুরি অর্থাৎ 16, 17, 18 অ্যাড হলো এইট শিডিউলে। তারপরে দেখলাম বোডো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি। অর্থাৎ বর্তমানে প্রেজেন্ট যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়, সেটা হচ্ছে কটা, টোটাল 22টা ল্যাঙ্গুয়েজের কথা আমাদের বলা আছে, ঠিক আছে। সেটা কত কত নম্বর শিডিউলে বলা আছে, এইট শিডিউলে বলা আছে, ঠিক আছে। চলো নেক্সট যাই। হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর মেনশনড ইন আওয়ার কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনে কটা ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা আছে। ফান্ডামেন্টাল রাইটস আমাদের কনস্টিটিউশনে যদি ফার্স্ট ধরা হয় টাইম অফ কনস্টিটিউশন এনাক্টমেন্ট, তখন কিন্তু আমাদের 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল, কিন্তু এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে 6, ঠিক আছে। 6টা আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে। কি কি আছে না, রাইট টু ইকুয়ালিটি, তারপরে আছে রাইট টু ফ্রিডম, তারপরে আছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, তারপরে আছে কালচারাল এন্ড এডুকেশনাল রাইট, এবং তারপরে আছে আমাদের রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, ঠিক আছে। এই টোটাল হচ্ছে আমাদের 6টা বর্তমানে ফান্ডামেন্টাল রাইটস আছে। আর্টিকেল যদি দেখি আমি, রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে 18, রাইট টু ফ্রিডম যদি দেখি আমি 19 থেকে 22, আচ্ছা, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন হচ্ছে 23 and 24, ঠিক আছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন যদি আমি দেখি, সেটা হচ্ছে 25 থেকে 28। আচ্ছা, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, এটা হচ্ছে 29 and 30, এবং রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 32 তে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা যেটা আর্টিকেল 7টা আমি সরি, আর একটা যেটা রাইট, 7টা রাইটের কথা টোটাল আমি বললাম। আর একটা হচ্ছে আমাদের কি বলে ওটা, রাইট টু প্রপার্টি, এটাকে আমাদের কনস্টিটিউশন থেকে, মানে সরি, ফান্ডামেন্টাল রাইটস থেকে কবে রিপিল করা হয়, সেটা হচ্ছে 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
1978 এর মাধ্যমে, এবং এটা এখন বর্তমানে কি হচ্ছে, লিগ্যাল রাইট হিসেবে আছে, যেটা হচ্ছে আর্টিকেল 300 এর আন্ডারে। ঠিক আছে, আর্টিকেল 300 এর আন্ডারে এটা এখন লিগ্যাল রাইট হিসেবে আছে। আগে তাহলে কত নম্বর আর্টিকেল ছিল? আগে আর্টিকেল 31 ছিল, যেটা এখানে মাঝখানে মিসিং আছে। ঠিক আছে, এই ছটা টোটাল রাইট এখন বর্তমানে আছে, এটা 7 নম্বর ছিল, এটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইট? অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটের গার্ডিয়ান কাকে বলা হয়েছে? অবশ্যই এটা অ্যান্সার জুডিশিয়ারি হবে, কারণ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অর্থাৎ এটা কি বলেছে, কোনো পার্সনের, কোনো ইন্ডিভিজুয়ালের যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়, তাহলে সে আর্টিকেল 32 এর মাধ্যমে কোথায় যেতে পারবে? সুপ্রিম কোর্টে যেতে পারবে। আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারবে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট ইজ জাস্টিসেবল। ঠিক আছে, এটাকে জাস্টিস দেওয়া সম্ভব, সুপ্রিম কোর্টের কাছে জাস্টিস চাইতে যেতে পারে, তার জন্য এটা গার্ডিয়ান হচ্ছে জুডিশিয়ারি। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং কোর্টস ইজ রেসপন্সিবল ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস? ফান্ডামেন্টাল রাইটস এর এনফোর্সমেন্টের জন্য আহ, কোন কোন কোর্ট রেসপন্সিবল? এটা আর্টিকেল 32 এর মাধ্যমে যেমন বললাম সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে, সেরকম আর্টিকেল 226 এর মাধ্যমে হাইকোর্টের কাছেও ফান্ডামেন্টাল রাইটস এর জন্য যেতে পারে। ঠিক আছে, তাই এটার অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনের কাছেই ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হলে রিট পিটিশন জারি করতে যেতে পারে। ঠিক আছে, নেক্সট চলো। Fundamental rights are available against only state, both state and citizen, only citizens, none of the above. আচ্ছা, এটা হচ্ছে both state and citizens এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইট অ্যাভেলেবল, কারণ আমরা যদি দেখি আর্টিকেল 14 এর কথা যদি দেখি, the state shall not deny right to equality and the state shall not deny any person equality before law and equal protection of law. এটা হচ্ছে আর্টিকেল 14 এ বলা আছে, the state shall not deny any citizen, any person equality before law and equal protection of law. এটা কেন আমি পার্সন করলাম, সিটিজেন করলাম না, তার একটা কারণ আছে, কারণ কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো স্পেসিফিক্যালি আমাদের শুধুমাত্র সিটিজেনদের জন্য। ঠিক আছে, যেমন আর্টিকেল 15, 16, 18 সাব ক্লজ 1, 19। ঠিক আছে, এই আর্টিকেল গুলো আমাদের স্পেসিফিক্যালি সিটিজেনদের জন্য, 29(1). ঠিক আছে, তার জন্য এটা পার্সন, মানে সিটিজেন প্লাস হচ্ছে আমাদের এলিয়েন, দুজনের জন্যই এটা অ্যাভেলেবল। দ্য স্টেট শ্যাল নট ডিনাই এনি পার্সন ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন ল, তাহলে এখানে স্টেটের কথা বলা আছে। তারপরে আমি যদি আর্টিকেল 15-এ যাই, এটা আর্টিকেল আমাদের 14। ঠিক আছে, A14 বলছি। আচ্ছা, আর্টিকেল 15-এ আমি যদি যাই, আর্টিকেল 15, তাহলে কি বলেছে? নো ডিসক্রিমিনেশন এগেনস্ট no discrimination on the basis of race, sex, caste, place of birth, অর্থাৎ এগুলোর এগেনস্টে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে এটা কার ক্ষেত্রে? এটা সিটিজেনের ক্ষেত্রে, তাই বোথ স্টেট এন্ড সিটিজেন ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে আর্টিকেল 14-এ আমরা দেখলাম স্টেট শ্যাল নট ডিনাই, আর্টিকেল 15-এ আমরা দেখলাম নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রেস, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ অ্যান্ড রিলিজিয়ান টার্মটা আছে এখানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সিটিজেনদের জন্য। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস? অর্থাৎ এদের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইটস এর ফিচার নয়? দিজ আর অ্যাভেলেবল টু অল পারসনস, সিটিজেন্স এন্ড নন সিটিজেন্স। আচ্ছা,
these are in nature a positive obligation upon the state. আচ্ছা, এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর বাকিগুলো আমি একবার বলে নিই, তারপরে এক্সপ্লেনেশন করছি। সাম অফ দ্য রাইটস আর অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন্স, দিজ আর জাস্টিসেবল। আচ্ছা, দিজ আর অ্যাভেলেবল টু অল পার্সনস, সিটিজেন্স আর নন সিটিজেন্স, এটা আমরা ফার্স্ট আগের কোশ্চেনটাই বললাম যে আর্টিকেল 14 যদি আমরা দেখি, স্টেট শ্যাল নট ডিনাই এনি পার্সন ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন ল। তাহলে এনি পার্সনের মধ্যেই আমার সিটিজেন আর নন সিটিজেন আসছে, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, দেয়ার ইজ, আচ্ছা সি অপশনটা আমি যদি দেখি, সাম অফ দ্য রাইটস আর অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন্স, এটা আমি আগের কোশ্চেনেই বললাম। আর্টিকেল 15, 16, 18 সাবক্লজ 1, 19, 29 সাবক্লজ 1, এই আর্টিকেল গুলো আমরা যদি দেখি, এগুলো হচ্ছে পুরোপুরি আমাদের সিটিজেন্স এর জন্য, অনলি ফর সিটিজেন্স, নট এলিয়েন্স। কিন্তু বাকি আর্টিকেলস এর ক্ষেত্রে আমরা সিটিজেন্স এবং এলিয়েন্স বোথের ক্ষেত্রে দেখতে পারি। তাহলে এখানে সাম দেওয়া আছে, তাহলে এইটাও ঠিক আছে। দিজ আর জাস্টিসিয়েবল, এটা আমরা আগে দেখেছি যে আর্টিকেল 32 এর মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি, আর্টিকেল 226 এর মাধ্যমে আমরা হাইকোর্টের কাছে যেতে পারি। তাহলে দিজ আর জাস্টিসিয়েবল। দিজ আর ইন নেচার অফ পজিটিভ অব্লিগেশন আপন দ্য স্টেট, এটা ভুল। কেন ভুল? না, এই ফান্ডামেন্টাল রাইটস যদি আমরা দেখি, এটা কিন্তু পুরোপুরি নেগেটিভ। ঠিক আছে, কিরকম নেগেটিভ? না, ফান্ডামেন্টাল রাইটস আমি 14 এ যদি দেখি, দ্য স্টেট শ্যাল নট ডিনাই এনি পার্সন ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন ল, তাহলে শ্যাল নট ডিনাই, তাহলে এটা কি নেগেটিভ অ্যাসপেক্টে লেখা। ঠিক আছে, সেম ভাবে আমি যদি আর্টিকেল 15 দেখি, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, অফ ডিসক্রিমিনেশন, তাহলে এটার ক্ষেত্রেও কি দেখলাম, নেগেটিভ সেন্সে লেখা। সেম ভাবে আমি যে কোনো আর্টিকেল দেখবো, সবগুলোই নেগেটিভ অ্যাসপেক্টে লেখা। তার জন্য এটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্টেট ফর দ্য পারপাস অফ ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডস, আচ্ছা এই স্টেটের যে ডেফিনেশন, সেটা কোথায় দেওয়া আছে? সেটা দেওয়া আছে হচ্ছে আর্টিকেল 12। আর্টিকেল 12 এ কিসের ডেফিনেশন দেওয়া আছে? স্টেটের ডেফিনেশন দেওয়া আছে। না, স্টেট কাকে বলেছে? না, স্টেট বলেছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস পার্লিয়ামেন্ট। ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট প্লাস লেজিসলেচার, মানে স্টেট লেজিসলেচার। ঠিক আছে, পার্লামেন্ট মানে সেন্ট্রাল লেজিসলেচার, স্টেট লেজিসলেচার। অল লোকাল অথরিটিস, অল লোকাল অথরিটিস মানে হচ্ছে আমাদের মিউনিসিপালিটিস, পঞ্চায়েত, ঠিক আছে, তারপর ডিস্ট্রিক্ট বোর্ড যেগুলো আছে সেগুলো সবগুলো। আচ্ছা, আর কি বলেছে? অল আদার অথরিটিস, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের স্টেটের আন্ডারে পড়ছে। এগুলোর মধ্যে কে কে আছে? ওএনজিসি, এলআইসি, ঠিক আছে, এই অথরিটি গুলো। তাহলে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া, এটা ঠিক আছে। গভর্নমেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, এটাও ঠিক আছে। অল লোকাল অথরিটিস, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে আমাদের সঠিক উত্তর। স্টেটের ডেফিনেশন আর্টিকেল 12 এটাই দেওয়া আছে। দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া ডু নট হ্যাভ হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস, এর মধ্যে কোন ফান্ডামেন্টাল রাইটটা সিটিজেন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে নাই? রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, এটা আর্টিকেল 19 এর পার্ট, এটা ঠিক আছে, আর্টিকেল 19। আচ্ছা, রাইট টু অ্যাকোয়ার, হোল্ড অ্যান্ড ডিপোজ প্রপার্টি, এই আর্টিকেলটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 31 ছিল, কিন্তু এটাকে ডিলিট করে দেওয়া, ডিলিট নয়, এটাকে হচ্ছে লিগ্যাল রাইটে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কার মাধ্যমে? 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে। এবং এটা কোথায় চলে গেছে? এটা চলে গেছে হচ্ছে আর্টিকেল 301 এ। তাহলে এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস নয়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে। রাইট টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটিস, দুটোই হচ্ছে আমাদের 19 এর পার্ট। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে। চলো, হু সেড ফান্ডামেন্টাল রাইটস আর কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন, আচ্ছা এটা বলেছেন আমাদের গ্র্যানভিল অস্টিন। গ্র্যানভিল অস্টিন কি বলেছেন? যে ফান্ডামেন্টাল রাইটস আর দ্য কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন। যদি
বি আর আম্বেদকর দেখি, তাহলে উনি বলেছেন ফান্ডামেন্টাল রাইটস কে সোল অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, এইখানে একটা কনফিউশন হতে পারে, সোল অফ দ্য কনস্টিটিউশন আগে লিখে নিই। আচ্ছা, সোল অফ দ্য কনস্টিটিউশন, এই বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, এই দুটো যেন না গোলায়, ঠিক আছে? তাহলে সোল অফ দ্য কনস্টিটিউশন, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, এই দুটো যেন না গোলায়। আর জওহরলাল নেহেরু কি বলেছেন? দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য পিপল আর sacred and we must preserve them at all cost, ঠিক আছে? The fundamental rights of the people are sacred and we must preserve them at all cost, এটা হচ্ছে কে বলেছেন? জওহরলাল নেহেরু। এটা তোমরা লিখতে চাইলে লিখে নিতে পারো। আচ্ছা, লিখে দিচ্ছি একবার। Fundamental rights are sacred and we must preserve them at all cost, এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে জেল নেহেরু, ঠিক আছে? চলো, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলিটেড রাইট টু প্রপার্টি, এটা এত সময় ধরে বলে এসেছি। আচ্ছা, এখানে 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বুঝতে পারছিলাম না। 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হচ্ছে 1978 এর মাধ্যমে আমাদের রাইট টু প্রপার্টিটাকে ডিলিট করা হয়, ঠিক আছে? ডিলিট করে এখন কি করা হয়েছে? লিগ্যাল রাইট করা হয়েছে। 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি বলেছি, এর মাধ্যমে হচ্ছে কি হচ্ছে আমাদের, না সোশিয়ালি, সেকুলার এবং ইন্টিগ্রিটি টার্ম তিনটে অ্যাড হচ্ছে এবং ফান্ডামেন্টাল ডিউটিজ আসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন, আগেই আলোচনা হয়েছে। সিলেক্ট দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফলোইং জাজমেন্টস ডিলিং দ্য ফান্ডামেন্টাল রাইটস। গোলকনাথ ভার্সাস স্টেট অফ পাঞ্জাব যদি দেখি, এটা হচ্ছে আমাদের 1967। কেশবানন্দ ভারতী ভার্সাস কেরালা, এটা হচ্ছে আমাদের 1973। মিনার্ভা মিল কেস, এটা হচ্ছে আমাদের 1980। আর এ কে গোপালন ভার্সাস স্টেট অফ মাদ্রাস, এটা হচ্ছে আমাদের 1950। ঠিক আছে, তাহলে ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি সাজাই, 4 হবে ফার্স্টে, তাহলে 4 দুটোতে, তিনটেতে আছে। আচ্ছা, তাহলে এটা বাদ গেল। 4-এর পরে আছে 1, 1 1 1 একটাতেই আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমাদের কেশবানন্দ ভারতী 2, তারপরে হচ্ছে 3, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং আর কনস্টিটিউশনাল রাইটস? রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি একটা লিগ্যাল রাইট, এটা একটা কনস্টিটিউশনাল রাইট, ঠিক আছে? ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, এটাও একটা কনস্টিটিউশন রাইট। রাইট টু ভোট, এটাও একটা কনস্টিটিউশন রাইট। রাইট রিলেটেড টু আর্টিকেল 265, আর্টিকেল 265 এ কি বলেছে? না, নো ট্যাক্স শ্যাল বি লিভড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি ল, ঠিক আছে? এটা কিন্তু কনস্টিটিউশনাল রাইটের মধ্যে পড়ে না, তাহলে 1 2 and 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন বি। In the Indian Constitution, the right to equality is granted by 5 articles. There, আচ্ছা, right to equality 5টা আর্টিকেলের মাধ্যমে গ্রান্টেড করা হয়েছে। সেটা হচ্ছে আর্টিকেল 14 থেকে 18, আর্টিকেল 14 থেকে 18 অব্দি হচ্ছে আমাদের রাইট টু ইকুয়ালিটি। তারপরে আমাদের রাইট টু ফ্রিডম হচ্ছে 19 থেকে 22, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন 23 and 24। তারপরে আমাদের আছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন হলো 23 24-এ। আচ্ছা, তারপরে আমাদের আছে হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রিলিজিয়ন হচ্ছে 25 থেকে 28, ঠিক আছে? তারপর আমাদের মাইনরিটি রাইটস, এটা 29 এবং 30। তারপর রাইট টু কনস্টিটিউশন রেমিডিজ হচ্ছে আমাদের 32। এইভাবে আমাদের গেছে, ঠিক আছে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, সেক্স, কাস্ট এবং প্লেস অফ বার্থ? আচ্ছা, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 15 এর মাধ্যমে প্রহিবিট করা আছে, যেটা আমি আগেই আলোচনা করেছি কোন একটা কোশ্চেন আলোচনা করতে গিয়ে। আর্টিকেল 25 এ কি বলা আছে? না, আর্টিকেল 25 এ বলছে ফ্রিডম অফ কনসাইন্স, freedom of conscience and free practice, propagation, profession
অফ রিলিজিয়ন, ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 25 এ বলা আছে। আর্টিকেল 19 আমরা ওপরে ওপরে যদি দেখি তাহলে বলা আছে হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আর্টিকেল 23 যদি আমরা দেখি তাহলে বলা আছে আর্টিকেল 23 তে প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং, প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার। এটার মানে কি, এটা হচ্ছে ওই দেবদাসী সিস্টেম যে আগে ছিল তাদেরকে হচ্ছে পাচার করে দেওয়া হতো, সেই হিউম্যান ট্রাফিকিং ও ফোর্সড লেবার যেটা বেগার খাটানো যেটাকে বলা হয়, সেটার এগেনস্টে হচ্ছে এই আর্টিকেলটা, আর্টিকেল 23। আর্টিকেল 17 কোশ্চেনে কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি হ্যাজ বিন গ্যারেন্টেড। 17 নম্বর কোশ্চেনে হচ্ছে আর্টিকেল 17 অ্যান্সার, ঠিক আছে। এটা মানে ভুল করে হয়ে গেছে আর কি অ্যান্সারটা, আর্টিকেল 17 এবং 17 নম্বর কোশ্চেন। আচ্ছা, আর্টিকেল 17-এ বলছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, কথা হচ্ছে আর্টিকেল 17-এ বলা আছে। আর্টিকেল 14-এ আমি বলেছি ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, অনেকবার আলোচনা হয়েছে। ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। আচ্ছা, আর্টিকেল 15টা আগের কোশ্চেনেই ছিল, নো ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ, এটা লিখছি না। এবং আর্টিকেল 16-এ কি বলা আছে, আর্টিকেল 16-এ বলা আছে হচ্ছে আমাদের ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, ঠিক আছে। তাহলে আর্টিকেল 16-এ কি বলা আছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন কেস অফ পাবলিক এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের কথা এখানে বলা আছে, ঠিক আছে। চলো, 18-এ কি বলা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোটেক্টস এ পারসন এগেইনস্ট ডাবল জিওপার্ডাই। অর্থাৎ ডবল জিওপার্ডাই এটা কোন আর্টিকেলের মাধ্যমে প্রোটেক্ট আছে, এটা হচ্ছে আমাদের আর্টিকেল 20-র মাধ্যমে ডাবল জিওপার্ডাইকে প্রোটেক্ট করা আছে। আর্টিকেল 20-তে কি বলেছে, আর্টিকেল 20-তে বলেছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্সেস। আর্টিকেল 21 যদি আমি দেখি তাহলে 21-এ কি বলেছে, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর্টিকেল 21-এ বলা আছে। আর্টিকেল 22-তে কি বলা আছে, আর্টিকেল 22-তে বলা আছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, ডিটেনশন এটার কথা বলা আছে। আচ্ছা, আর্টিকেল 23-তে কি বলা আছে, প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড বেগার, মানে ওই ফোর্সড লেবার, হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবারের যে ব্যাপারটা, এটা হচ্ছে আর্টিকেল আমাদের 23-তে বলা আছে। আচ্ছা, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেফগার্ডস ওয়ান্স রাইট টু ম্যারি দ্য পারসনস অফ ওয়ান্স চয়েস। এটা তোমাদের জন্য এই কোশ্চেনটা দেওয়া, জাগো গ্রাহক জাগো, গার্লফ্রেন্ড লেখে ভাগো, সেই কনসেপ্টে এটা কোশ্চেনটা তৈরি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর্টিকেল কি বলছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেফগার্ডস ওয়ান্স রাইট টু ম্যারি দ্য পারসনস অফ ওয়ান্স চয়েস। এটা হচ্ছে আর্টিকেল 21, অর্থাৎ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির আন্ডারে এটা পড়ছে, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির আন্ডারে এটা পড়ছে, ঠিক আছে। আর্টিকেল 19-এর কি বলেছে, আর্টিকেল 19-এ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলা আছে। আর্টিকেল 25 আমরা যদি দেখি তাহলে আর্টিকেল 25-এ কি বলা আছে, ফ্রিডম অফ কনসায়েন্স, ফ্রি প্র্যাকটিস, প্রফেশন প্রপাগেশন অফ রিলিজিয়নের কথা বলা আছে। আর আর্টিকেল 29 যদি আমি দেখি, প্রোটেকশন অফ
ইন্টারেস্টস অফ মাইনরিটিজ এর কথা বলা আছে। প্রোটেকশন, আগে দুটো আলোচনা হয়েছে তাই আর লিখলাম না। প্রোটেকশন অফ ইন্টারেস্টস অফ মাইনরিটিজ, মাইনরিটিজ এর কথা এখানে বলা আছে, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিফ্লেক্টস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিলেশনশিপ বিটুইন ল অ্যান্ড লিবার্টি? এটা সাধারণ একটা কোশ্চেন, ঠিক আছে। If there are more laws, there is less liberty. If there are no laws, there is no liberty. If there is liberty, laws have to be made by people. If laws are changed too often, liberty is in danger. আচ্ছা, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। If there are no laws, there is no liberty. আচ্ছা, বাকি অপশন গুলো আমরা যদি দেখি, if there are more laws, there is less liberty, এটা কোনোদিন পসিবল নয়। কারণ আমরা জানি আমাদের যে লিবার্টি আছে সেটা বিভিন্ন ল এর মাধ্যমে আমাদের প্রোটেক্টেড আছে। যেমন ধরো লেবারদের ক্ষেত্রে যেমন লেবার অ্যাক্ট, ওয়েজেস অ্যাক্ট, এগুলোর মাধ্যমে তো লিবার্টি প্রোটেক্টেড আছে। তাহলে মোর লজ এর ক্ষেত্রে লিবার্টি কোনোদিনই ক্ষতি হতে পারে না। যদি লজ না থাকে সেক্ষেত্রে মানুষ যা খুশি করবে, ঠিক আছে, তাহলে মানুষের লিবার্টি সেখানেই একমাত্র হস্তক্ষেপ হতে পারে। তাহলে তার জন্য এটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইফ দ্যার ইজ লিবার্টি, লজ হ্যাভ টু বি মেড বাই পিপল, এটা কোনো সেরকম লজিক নেই। ইফ লজ আর চেঞ্জড টু অফেন, লিবার্টি ইজ ডেঞ্জার, এটাও সেরকম বেসলেস। তো অপশন বি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটার ক্ষেত্রে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করছি সবার ভালো লাগছে। ফিডব্যাক দিও যদি পসিবল হয় কমেন্টে। থ্যাংক ইউ, টাটা।